ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদপদ্মে তয়শুভা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। আপনাদের সাথে আমার সাক্ষাৎ বোধহয় 3 মাস পরে 3 মাস বোধহয় আগে। আপনারা চেনা মুখ অচেনা বিষয় নিয়ে একটু আলোচনা হবে। এই মাসটা বিপ্লবের মাস, ভারতবর্ষের স্বাধীনতার মাস, ক্ষুদিরামের ফাঁসির মাস এবং আজকের দিন বিশেষ করে 22শে আগস্ট আমাদের রাস্তায় রাস্তায় যে জাতীয় পতাকা পথপথ করে উঠছে দেখতে পাচ্ছি। আমাদের ইতিহাস বলছে আজকের দিনে নাকি মাদাম কুরি আজকে ভারতবর্ষের জাতীয়তার যে পতাকা সেটা তিনি তৈরি করেছিলেন বা আবিষ্কার করেছিলেন। এরকম একটা ইতিহাস আমাদের রয়েছে। মাদাম কবি তিনি আজকের দিনে 22শে আগস্ট 1907 খ্রিস্টাব্দে আমাদের জাতীয় পতাকা রূপরেখাটা তৈরি করেছিলেন বলা হয়। কিন্তু আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি তার সেই ইতিহাসটাকে একটা কথা রয়েছে। নিবেদিতা এই ভারতবর্ষের জাতীয় পতাকার রূপরেখা তার অন্তত 2 বছর আগে 1905 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি ভারতবর্ষের জাতীয় পতাকার রূপরেখা তৈরি করে দিয়েছিলেন। That was something different. That was something different colors. I can say you. সেই পতাকার ডিজাইনটা আমার পরিষ্কার চিন্তার মধ্যে অনেক আগেই ধরা দিয়েছে। অনেক আগেই এটা নিয়ে আমি অনেক পড়াশোনা করেছি, অনেক লেখা রয়েছে, আমার নিজের লেখাতেও রয়েছে। 1905 খ্রিস্টাব্দ বঙ্গভঙ্গ আন্দোলনের একটা বিশাল পটভূমিকা রয়েছে। সেই 1905 খ্রিস্টাব্দে শোনা যাচ্ছে কি অসুবিধা? 1905 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি নিবেদিতা ভারতবর্ষের একটা জাতীয় ভাবনার একটা রূপরেখা আমাদের সামনে তুলে ধরেছেন। তার দৃঢ় বিশ্বাস ছিল ভারতবর্ষ স্বাধীন হবে অতি অনতি সময়ের মধ্যে। এবং থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। একটু একটু মাইকে বলো, ঠিক আছে? একটু এই যে মাইকে ভাইব্রেশন আসছে, একটু চাইছে না আমাকে বেশি করে হাওয়া দিতে। এনিহাও এই 1905 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি নিবেদিতা কিন্তু ভারতবর্ষের জাতীয় পতাকার একটা রূপরেখা তৈরি করেছে। উনি জানতেন অনতি বিলম্বেই দেশ স্বাধীন হবেই হবে এবং স্বাধীন হলে তার একটা জাতীয় পরিকল্পনা গ্রহণ করতে হবে। জাতীয় শিক্ষা, জাতীয় ভাবনার একটা রূপরেখা তৈরি না হলে দেশটা চলবে কী করে? স্বাধীন দেশের নাগরিক হয়ে দেশটাকে আমরা স্বাধীন দেশের যে প্রশাসনিক দিকটা কার দ্বারা নিয়ন্ত্রিত হবে তার দুটো কিন্তু বিভিন্ন দিক দিয়ে একটা রূপরেখা তৈরি করতেই হবে। তার প্রথম লক্ষ্য ছিল একটা জাতীয় পতাকা তৈরি করতে হবে, সেটা তার সিম্বল থাকে। এই জাতীয় পতাকা তৈরির আগে 1904 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর তিনি আর একটা কাজ করেছিলেন। সেটা হচ্ছে বজ্র বলে একটা চিহ্ন রয়েছে। আপনারা বজ্র চিহ্নটা জানেন, বিশেষ করে নিবেদিতা স্কুলেরা ব্যাচ হিসাবে ব্যবহার হচ্ছে। এই বজ্র চিহ্নটা সম্পর্কে আপনারা অনেক হয়তো নিবেদিতা নিয়ে যারা আলোচনা করেন বা করেছেন আপনারা অনেকে হয়তো অনভিজ্ঞ নন, জানেন। দধিচি মুনির আত্মত্যাগের কাহিনী, দেশের সর্বোচ্চ ত্যাগের প্রতি হচ্ছে এই বজ্র। বজ্রটা একটি ঋষির, দধিচি মুনির সাত্ত্বিক আধ্যাত্মিক যাই বলুন না কেন সব দিক দিয়ে সর্বোচ্চ ত্যাগের একটা প্রতীক। বৃত্তাসুরকে বধ করার জন্য, স্বর্গরাজ্যকে উদ্ধার করার জন্য স্বর্গের
সর্বোচ্চ দেব সত্তা একটা স্বপ্নাদেশ চতুর্দিকে ছড়িয়ে দিয়েছিলেন। তাতে বলা হয়েছিল এই বৃত্তাসুরকে বধ করা যেতে পারে তখনই যদি কোনো একজন সবচেয়ে ত্যাগী এক ঋষি আধ্যাত্মিক সত্তা তার জীবনটা যদি দিয়ে দেয়, দিয়ে তার অস্থিগুলো দিয়ে যদি বিশ্বকর্মা স্বয়ং একটা অস্ত্র তৈরি করে, সেই অস্ত্রটার দ্বারা বৃত্তাসুরকে একমাত্র বধ করা যেতে পারে। এছাড়া অন্য কোনোভাবে বৃত্তাসুরকে বধ করা যেতে পারে না, স্বর্গকে রক্ষা করা যেতে পারে না। দ্যাটস ওয়াই এগিয়ে এসেছিলেন এই সংবাদটা পেয়ে কে এই আত্মত্যাগটা করবে। দধিচি মুনি তার স্ত্রী সন্তান সম্ভব, কিন্তু স্বর্গরাজ্যকে বাঁচাতে হবে, দেবতাদের বাঁচাতে হবে, বৃত্তাসুরকে বধ করতে হবে। দ্যাটস ওয়াই বৃত্তাসুরকে বধ করার জন্য এগিয়েছিলেন ওই দধিচি মুনি। তিনি সরাসরি আত্মত্যাগ করলেন, তার অস্থিগুলো দিয়ে সেই বিখ্যাত অস্ত্রটা তৈরি হলো, তার নাম বজ্র। এই বজ্রটা কিসের প্রতীক হলো? সর্বোচ্চ ত্যাগের প্রতীক। নিবেদিতা রবীন্দ্রনাথকে, জগদীশ চন্দ্র বোসকে, অবলা বসুকে, যদুনাথ সরকারকে এদিকে নিয়ে গিয়ে গয়াতে বোধিবৃক্ষের থেকে অনতি দূরে একটি পাথরের মধ্যেই খোদাই বজ্র চিহ্নটা ছিল। সেটা দেখে রবীন্দ্রনাথকে দেখেছিলেন, রবীন্দ্রনাথ অবাক হয়ে গেছিলেন। আমি এদেশের মানুষ, এদেশের ইতিহাস আমি জানি না, এটাই ভারতবর্ষের সর্বোচ্চ ত্যাগের প্রতীক, যে ত্যাগ ওই দধিচি মুনির দ্বারা আত্মত্যাগের মাধ্যমে ঘটেছিল। তিনি নিবেদিতার দিকে হাঁ করে তাকিয়েছিলেন, করে ও কোন সাহিত্য পড়াশোনা করে, কার দ্বারা উদ্ভূত হয়েছে। আসলে এ দেখেই বজ্র চিহ্নটাকে নিবেদিতা বলেছে এটা ভারতবর্ষের জাতীয় আদর্শ হওয়া উচিত, জাতীয় প্রতীক হওয়া উচিত। আর তার 3 মাসের মধ্যে 1905 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি ভারতবর্ষের একটা জাতীয় পতাকার রূপরেখা তৈরি করলেন। তার কীরকম তার রূপটা ছিল সেটা একটু জানতে ইচ্ছে করবে আপনাদের। সেটা একটা রক্তিম কালারের একটা পতাকা। রক্তিম কালার হচ্ছে ভারতবর্ষের সংগ্রামের প্রতীক। আর চতুর্দিকে হলুদ বর্ডার দেওয়া ছিল, এরকম আঁকা বাঁকা করে হলুদ বর্ডার দিয়েছিল। দ্যাট ওয়াজ অ্যাকর্ডিং টু নিবেদিতা ওটা হচ্ছে বিজয়ের প্রতীক। সংগ্রাম করে বিজয় এসেছে, তাই ওই বিজয়ের প্রতীক। তার সাথে সাথে মাঝখানে তার প্রিয়, যাদের আত্মত্যাগের মাধ্যমে এই দেশমাতৃকার মুক্তি লাভ করবে বা করতে চলেছে, সেই সর্বোচ্চ ত্যাগের প্রতীকটা ওখানে দেওয়া হয়েছিল, বজ্র। আর তার উপরে লেখা ছিল বন্দে মাতরম। এইটা হচ্ছে নিবেদিতার তৈরি ভারতবর্ষের জাতীয় পতাকা 1905 8ই ফেব্রুয়ারি। কিন্তু আমাদের ইতিহাসে, ছেলেদের ইতিহাসের বইয়ে যেটা আমরা পড়ি বা পড়ানো হয়, 22শে আগস্ট 1907 মাদাম কামা। এইটি আমি মাদাম পুরী বলে বলছিলাম, মাদাম কামা এটা বানিয়েছিলেন। এটা আমাদের ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে রয়েছে, কিন্তু তার ইতিহাসটাকে তাই বলছিলাম, এটি নিবেদিতার তৈরি। আমরা এই নিবেদিতার ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টটাকে একদিনে শেষ করার মতো সাবজেক্ট নয়। আপনারা হয়তো আমার অনুষ্ঠানের শেষে আপনারা বলতে থাকবেন যে এটা কন্টিনিউ করুন, সারা রাত্রি চলুন, আমরা শুনব। এরকম একটা নিবেদিতার ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে তার প্রয়াস করা যেতে পারে। বিবেকানন্দ তার পেছনে ছিলেন, তার শক্তির উৎস। কিন্তু নিবেদিতা তো ভারতবর্ষে এসেছিলেন কী জন্য? যদি নিবেদিতার প্রতি স্বামী বিবেকানন্দের চিঠিটা দেখি, প্রথম 63 জর্জেস রোড থেকে 7ই জুন 1896 খ্রিস্টাব্দে স্বামীজি যে স্টেনোগ্রাফার যে গুডউইলের হাত ধরে যে চিঠিটা পাঠিয়েছিলেন, সে চিঠিতে লেখা ছিল, ওঠো জাগো হে মহাপ্রাণ, তোমার কি নিদ্রার কাজে জগৎ পুড়ে খাপ হয়ে যাচ্ছে। ডাকো সেই দেবতাদের, যতক্ষণ না দেবতারা তোমাদের বাইরের থেকে ডাকে সাড়া দেয়, ততক্ষণ চিৎকার করতে থাকো।
এই আহ্বানটা ছিল ওই 7ই জুনের চিঠিতে। নিবেদিতা উদ্গ্রীব হয়েছিলেন, শুধু নিবেদিতা কেন, ভারতবর্ষে স্বামী বিবেকানন্দের যে ভাবনা, যে চিন্তা, যারাই তার সংস্পর্শে এসেছে তারাই ভারতবর্ষের প্রেমে পড়ে গেছে। কি এদেশে, কি পাশ্চাত্যে। নিবেদিতা পাশ্চাত্য থেকেই এই রূপকথার দেশটাতে স্বামী বিবেকানন্দের ওই নদী, জল, পর্বত, মালভূমি, সাগর, সে সমস্ত বর্ণনা শুনতে শুনতে মোহিত হয়ে গিয়ে কল্পনার রাজ্যে চলে যেতেন। ভগিনী খ্রিস্টিন বলতেন ওই ইন্ডিয়া, INDIA, এই 5 লেটারের এই ওয়ার্ডটা আমাকে ভারত প্রেম করে তুলেছে। শুধু আমাকে নয়, পাশ্চাত্যের সমস্ত মানুষ যারা আছে বিবেকানন্দের সংস্পর্শে এসেছিলেন, দে ওয়ার। বিবেকানন্দের প্রতি তাদের আকর্ষণটা, এই অ্যাট্রাকশনটা ওই ইন্ডিয়া শব্দের মধ্যে, তার উচ্চারণের মধ্যে থেকে প্রকাশ পেত। নিবিড় জপের মালা হিসেবে বা জপের মন্ত্র হিসাবে তিনি বলতেন না, আমাকে অন্য কোনো মন্ত্র স্বামীজি দেননি। ভারত, ভারত, ভারত নৃত্য স্পন্দিত তার বুকের মধ্যে। তিনি সেটা বলতেন যে এই মানুষটাকে না দেখলে ভারতবর্ষকে চেনা যায় না। একদিন ভূপেন্দ্র তো স্বামীজির ভাই তাকে জিজ্ঞাসা করছেন, সিস্টার, আমরা ভারতবর্ষে জন্মেছি, কিন্তু ভারতবর্ষ সম্পর্কে তুমি এত ডিটেলসে, এত গভীরভাবে জানলে কি করে? যেগুলো আমরাই জানি না সেগুলো তুমি কি করে জেনে আমাদের সামনে তুলে ধরেছো? ওকে ভূপেন করে নাম করে রাখতো। ভূপেন, ভুলে যাচ্ছ তোমরা সব ভারতবর্ষের সাথে পরিচিত যাদের দ্বারা হয়েছ, আমি জানি না। তুমি কি ভুলে গেছো আমি কার সান্নিধ্যে ভারতবর্ষের সাথে পরিচিত হয়েছি? সে যে জীবন্ত ভারতবর্ষ, সে যে রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা, সেই বিবেকানন্দের সাথে আমার সান্নিধ্য লাভে ভারতবর্ষকে তিল তিল করে আমি শুধু সন্ধান করিনি, তার গভীরে প্রবেশ করেছি। নিবেদিতা বলতেন স্বামীজির গভীর আবেগের কেন্দ্রবিন্দু ছিল ভারতবর্ষ। তার দিবা শব্দ, নিশীথের দুঃস্বপ্ন, it was daydream of Swamiji, it was nightmare of Swamiji। তার দিবা শব্দ, নিশীথের দুঃস্বপ্ন। নিবেদিতা বলছেন ভারতবর্ষে আসার আগে তার সাথে যেদিন প্রথম আমার আলাপ হয়েছে, যেদিন তার সাথে শেষ আমার সাক্ষাৎ হয়েছিল 1902 খ্রিস্টাব্দের 2 জুলাই, প্রতিদিন প্রতিনিয়ত তাকে দেখেছি কিসের একটা জ্বালা যন্ত্রণার মধ্যে তিনি সর্বদাই যেন একটা কষ্ট পাচ্ছেন। সে জ্বালা আর কারা কে কিভাবে অনুভব করেছে আমি জানি না। আমার অনুভূতি বলছে এই জ্বালা, এই কষ্ট স্বামী বিবেকানন্দের কাছে তার দেশ মাতৃকার পরাধীনতার শৃঙ্খল, এই জর্জরিত এই মায়ের মুক্তি, কষ্ট, মুক্তি থেকে কিভাবে এই পরাধীনতা থেকে বা কিভাবে দেশমাতৃকার শৃঙ্খল বচিতে হবে, তার জন্য তার কষ্ট, তার দুঃখ। আপনারা স্বামী সদানন্দের নাম শুনেছেন, শরৎচন্দ্র গুপ্ত। এর ইতিহাস আমাদের রামকৃষ্ণ সাহিত্যের অনেকেরই খুব ভালোভাবে পড়া আছে। হাবড়া স্টেশনে স্টেশন মাস্টার, কেউ বলে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, বিবেকানন্দের প্রেমে পড়ে গেছিলেন। বিবেকানন্দ পরিব্রাজক জীবনে যখন ভারত পরিক্রমায় রয়েছেন, এক লহমায় বিবেকানন্দের প্রেমে এমনভাবে পড়লেন, তখনকার দিনে ওই রেলের কত বড় পোস্টের চাকরি নির্দ্বিধায় ছেড়ে দিয়ে স্বামীজির সঙ্গী হয়েছিলেন। এবং শুধু সঙ্গী হননি, কষ্টটা স্বামীজিকে বুঝতে দিচ্ছেন না। নতুন জুতো পরে স্বামীজির সাথে হাঁটছেন পাহাড়ের জঙ্গলে,
কর্দামাক্ত পথে স্বামীজি বুঝতে পারছেন শিষ্যের কষ্ট হচ্ছে, জুতোটা খুলেছে, এক হাতে জুতো আর এক হাতে ব্যাগ, আরো কষ্টদায়ক অবস্থা। স্বামীজি বলছেন যে সাদা তোর ব্যাগটা আর জুতোটা আমায় দে। স্বামীজি তার জুতো জোড়াটা শুদ্ধ বয়েছিলেন কাঁধে করে। সদানন্দ কাঁদতে কাঁদতে বলেছিলেন, এমন গুরু কেউ দেখেছিল যে গুরু তার শিষ্যের পাদুকা বয়ে নিয়ে বেড়ায়। আর আমরা সেই দেশে জন্মেছি, সেই গুরুর সান্নিধ্য পেয়েছি যে গুরু আমার পাদুকা পর্যন্ত বয়ে নিয়ে গেছেন। সে দুঃখ, সে কষ্ট কাকে জানাবো? সেই সদানন্দ স্বামীর সাথে যে কদিন ওই পরিপ্রয়োজক জীবনে ছিলেন, তিনি খুব আনন্দের সাথে স্বামীজির সাথে যেই আসতেন, যেই তার সংস্পর্শে আসতেন, একদম ঠাকুরের মতো সেই এমন উদ্বুদ্ধ হয়েছেন, এমন আনন্দে আত্মহারা হয়ে যেতেন, এমন আনন্দের পরিবেশ তৈরি হয়ে যেত, সেখান থেকে ছেড়ে যেতে চাইতেন না। এবং যখন স্বামীজি ছেড়ে চলে যেতেন তাদেরকে, তখন তাদের চোখে জল এসে যেত। এইরকমই এক আনন্দময় সত্তা, যেমন শ্রীরামকৃষ্ণ ছিলেন, যেখানে যেতেন সেখানে আনন্দের হাট বসিয়ে দিতেন, ঠিক তার শিষ্য বিবেকানন্দের জীবনে আমরা তাই লক্ষ্য করি। এই এহেন বিবেকানন্দকে শরৎচন্দ্র গুপ্ত দেখতে দেখতে হঠাৎ মাঝে মধ্যে দেখতেন, তাকে দিনে দেখছেন, রাত্রে দেখছেন, তার সাথে সঙ্গীত সে পরিপ্রয়োজক জীবনের অনেকটা সময় তার সাথে কাটাচ্ছেন। মাঝে মধ্যে দেখতেন স্বামীজি কেমন বিমর্ষ হয়ে যায়, নীরব, গম্ভীর ভাব। শরৎচন্দ্র খুব ইচ্ছা হয় জানতে এইরকম মানুষটা হঠাৎ যে এত আনন্দময় মানুষকে আকর্ষণে করে আনন্দের হাট বসিয়ে দেয়, সেই আবার মাঝে মধ্যে এরকম কেন নিশ্চুপ হয়ে গিয়ে গম্ভীর হয়ে যায়? কিসের তার চিন্তা? এই বিমর্ষতার কারণ কি? ভয় লাগে স্বামীজিকে জিজ্ঞাসা করতে। একদিন জিজ্ঞাসাই করে ফেললেন সরাসরি, স্বামীজি আমার খুব জানতে ইচ্ছে করে, আপনার মতো একটা মানুষ যার সংস্পর্শে পেয়ে আমি ধরলাম, সব কিছু ছেড়ে চলে এলাম, কিন্তু মাঝে মধ্যে আপনাকে যে এত বিমর্ষ দেখি, এত গম্ভীর দেখি, নিস্তব্ধে, নীরবে, কারণ এটা, কারণটা কি জানতে পারি? স্বামীজি কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে বললেন, আমার গুরু আমায় একটা গুরু দায়িত্ব দিয়ে গেছিলেন। সেই গুরু দায়িত্বটা কি স্বামীজি? বলছিলেন, গুরু দায়িত্বটা যতক্ষণ না আমি বাস্তবায়িত করতে পারছি, আমার মতো একজন কপর্দক শূন্য সন্ন্যাসী, অর্থহীন, সম্পদবিহীন, ততক্ষণ আমার মনে শান্তি নেই। সেই চিন্তাটা, সেই শব্দগুলো মনে পড়লেই আমি এরকম গম্ভীর হয়ে যাই, নীরব হয়ে যায়, বিমর্ষতায় ভুগি। আরো কৌতুক বেড়ে গেল শরৎচন্দ্র গুপ্তের। কি সেটা? আপনার গুরু কি গুরু দায়িত্ব দিয়েছিলেন, যেটা আপনার জীবনের সংকল্প, যেটা আপনি বাস্তবায়িত করার জন্য সচেষ্ট, অথচ করে উঠতে পারছেন না? স্বামীজি বললেন, এই মাতৃভূমির পুনর্জাগরণ, এটা আমার গুরু আমার উপর দায়িত্বতা রেখে গেছেন। এ মাতৃজাতির, এ মাতৃভূমির পুনরুত্থান আমায় করতেই হবে। এই কথাটা যে সত্য, এই কথা তার মনের মধ্যে যে গভীরভাবে ঘুরে বেড়াচ্ছিল, এটা যে কতখানি সত্যি আপনারা নিবেদিতাকে জানতেন বা দেখেছেন। নিবেদিতা ভারতবর্ষে আসার পেছনে প্রথম চিঠিতে নিবেদিতাকে যেভাবে 7ই জুন স্বামীজি লিখে তার মনের মধ্যে আগুনটা জেলে দিয়ে চলে এসেছিলেন, তারপরের চিঠিতে তিনি 29শে জুলাই 1897 আলমারা থেকে একটা চিঠি লিখছেন নিবেদিতাকে। নিবেদিতা খুব ভারতবর্ষে আসার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। স্বামীজি তাকে স্পষ্টভাবে
কোনো নির্দেশ দিচ্ছে না, রেগে ক্ষোভে ফেটে পড়ছেন, উৎসাহ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেলেন, অথচ ডাকছেন না। আসলে তার একটা অন্য স্বপ্ন ছিল সামনে। আপনারা জানেন কিনা জানি না, ঠাকুরবাড়ি সরলা ঘোষালকে তার প্রজেক্ট ছিল। এক ঋষিকন্যা, এদেশের কোন ঋষিকন্যা, সে উপনিষদ কেন্দ্রিক ভারতবর্ষের আধ্যাত্মিক চিন্তাকে পাশ্চাত্যের মানুষের কাছে পৌঁছে দেবে, এ আমার স্বপ্ন। যখন সেই জলে সে স্বপ্নে বা সে আশায় জল ঢেলে দিলেন সরলাবালা তথা ঠাকুরবাড়ির লোকেরা, তার একটা অন্য ইতিহাস আছে, সেদিকে আমি যাব না। তখন নিবেদিতাকে দোলমান অবস্থা থেকে নিবেদিতাকে আহ্বান করলেন ওই 27 জুন 29 জুলাই 1897 খ্রিস্টাব্দের ওই চিঠিটাকে। তাকে দিচ্ছেন তিনি, এদেশে তোমার একটা বিরাট ভবিষ্যৎ আছে ভারতের জন্য, বিশেষ করে এই দেশের মেয়েদের জন্য, এটা বলেছেন। তারপরে বলেছেন আজকাল এদেশে মহিষী নারীদের জন্ম দিতে পারছে না এদেশ মাতৃকা, তাই আমাকে ওদেশ থেকে তোমার মতো কেন্দ্রিক রক্তবাহী মহিলাদের ধার করে নিয়ে আসতে হবে, এদেশের প্রয়োজন। বিশেষ করে নারী শিক্ষার জন্য কথাটা উল্লেখ করছিলাম। কিন্তু শুধুই কি তাই? আপনারা একটু ভাবুন তো, নিবেদিতা কবে ভারতবর্ষে এসেছিল? 1898, 28 জানুয়ারি। ভারতবর্ষে যদি ওই সময়, ওই যুগে বা ওই শতাব্দীর ইতিহাসে ফিরে যান, নারী শিক্ষার নিবেদিতা একটা মাত্র 1898 খ্রিস্টাব্দে 13 নভেম্বর একটা স্কুল শুরু করেছিলেন নিবেদিতা স্কুল। তার আর কোনো ব্রাঞ্চ আছে? কোথাও নেই। কিন্তু উইলিয়াম ক্যারি শ্রীরামপুরে 1816 খ্রিস্টাব্দে প্রথম মেয়েদের জন্য খ্রিস্টান স্কুল করেছিলেন। তারপরে ওই শতাব্দীর প্রথম দিকে নারী শিক্ষার জন্য দেশে কিন্তু ব্রিটিশরাই শুরু করে দিয়েছে নারী শিক্ষার জন্য নারী স্কুল। আর একটু এগিয়ে চলুন, 1847 ওয়াটার ডিং বেথুন, বেথুন স্কুল যেটিকে বলা হয়, কলেজিয়েট স্কুল, বেথুন কলেজিয়েট স্কুল, সেই স্কুলটা স্থাপনা করলেন মতিলাল রায় এবং আরও বেশ কয়েকজন বিশিষ্ট মানুষ তৎকালীন, তাদের সহযোগিতা নিয়ে সেটা যাত্রা শুরু করলো। কিন্তু এই ওয়াটার ডিং বেথুন বা ড্রিঙ্ক ওয়াটার বেথুন, উনি 2 বছরের মধ্যে পাশ্চাত্যে কোন কারণে গিয়েছিলেন, হঠাৎ তার শরীর চলে যায়। বিদ্যাসাগরকে তার দায়িত্ব দিতেন। বিদ্যাসাগর তার গ্রামে এখনো সেই মহিলাদের মেয়েদের স্কুলটা এখনো ঐশ্বর্যমান হয়ে তখনকার ইতিহাসকে সাক্ষ্য দিচ্ছে। আমার পরম সৌভাগ্য, আমার ওই বিদ্যাসাগর জন্মস্থানের মামার বাড়ি, ওই স্কুলকে আমরা খুব ছেলেবেলা থেকে দেখে এসেছি। তার মা তাকে 3টি দায়িত্ব দিয়েছিলেন, একটি মেয়েদের জন্য স্কুল, একটি স্বাস্থ্যকেন্দ্র, আর ওখানে একটি খুব নিম্ন শ্রেণীর জাতি বসবাস করতেন, সাঁওতাল। সেই সাঁওতালদের একটি এরিয়া রয়েছে, সেটার উন্নয়ন। বিদ্যাসাগর মাকে অলংকার দিতে চেয়েছিলেন, মাকে অলংকার জায়গায় মা বললেন আমার এই অলংকার চাই না, সোনার গয়না এই অলংকার দিয়ে এই জাতির কোনো কাজে আসবে না। যদি তুমি সত্যিই মাকে ভালোবাসো, এই গ্রামে একটি নারী শিক্ষা কেন্দ্র, একটি স্বাস্থ্যকেন্দ্র, গরিব মানুষের সেবার জন্য। তৃতীয়, এই যে একটি জাতি এখানে রয়েছে, তারা বড় অবহেলিত সাঁওতাল, তাদের একটু সঠিক বসবাসে, তাদের একটু সেবা তোমার করতে হবে। বিদ্যাসাগর সেই 3টি কাজ করেছিলেন। আজও সেই সাঁওতাল পরিবার বা পরিবেশটি রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রটি আজকাল গভর্নমেন্ট নিয়ে নিয়েছে। মায়ের নামে আরেকটি স্কুল হয়েছে, ভগবতী বিদ্যালয়, আর নারী শিক্ষা কেন্দ্রটি রয়েছে। মাটির বাড়িতে আমি দেখেছিলাম স্কুলটা, এখন পাকার হয়ে গেছে। তাহলে বিদ্যাসাগর 49টা স্কুল তৈরি করেছিলেন ওই ড্রিঙ্ক ওয়াটার বেথুনের কাজটাকে এগিয়ে নিয়েছিলেন।
পরে মাতা ঠাকুরানী পাঠশালা, ব্রাহ্ম বিদ্যালয় এসবগুলো তৈরি হয়েছিল এদেশে। তাহলে নিবেদিতা আসার আগে থেকে তো নারী শিক্ষার একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল। তাহলে স্বামীজির ইচ্ছা পরিকল্পনা শুধু কি নিবেদিতাকে স্কুলের জন্যই? তিনি প্রিয়নাথ সিংকে একটা অসাধারণ কথা বলেছেন, সেখান থেকে আপনারা সত্যটা লিঙ্ক করতে পারবেন নিবেদিতাকে তিনি কি জন্য এনেছেন। প্রিয়নাথ সিংকে একদিন বলছেন, আমি যদি আজ মরেও যাই আমার কোনো কষ্ট হবে না, আমার কোনো চিন্তা থাকবে না, কারণ আমার দৃঢ় বিশ্বাস আমার যে কাজ অসমাপ্ত রয়ে গেল, আমার চিন্তা আমার ভাবনার যে কাজ, সে কাজ নিবেদিতা চালিয়ে নিয়ে যেতে পারবে অক্লেশে। এটা আমার দৃঢ় বিশ্বাস। সে কাজটা কি? ওই যেটা বললাম, যুবনায়ক বিবেকানন্দ গভীরানন্দ লিখেছেন, এই মাতৃভূমি পুনরুত্থান, তার জন্যই নিবেদিতাকে দায়ভার দিয়েছিলেন। আপনারা জানেন 1899 খ্রিস্টাব্দে একটা চিঠি স্বামীজি নিজে লিখছেন 21শে অক্টোবর 500 থেকে ব্রিটিশদের নগ্ন রূপটা মেরি হেলকে জানাচ্ছেন চিঠিতে। বিদেশেই রয়েছে স্বামীজি, ব্রিটিশরা কি অত্যাচার করছে, শিক্ষার ক্ষেত্রে কত অল্প ব্যয় করছে, গরিব চাষিদের কিভাবে নিপীড়ন করে বাধ্য করছে নীল চাষ করতে, যে সম্পত্তি বা যে কৃষিজাত পণ্যগুলো উৎপন্ন হচ্ছে সেগুলোকে তারা দেশে তার মুনাফাগুলো পাঠিয়ে দিচ্ছে, নারীদের প্রতি কি অত্যাচার হচ্ছে। মহেন্দ্রনাথ দত্ত, স্বামীজির মেজ ভাই, লন্ডনে বিবেকানন্দ একটা অসাধারণ বই রয়েছে, সেই বইটাতে তিনি লিখছেন, স্বামীজি তাকে নিজে বলছেন, দেখ দেখ আমাদের দেশের হাবুড়ি কংগ্রেসের সব নেতারা ব্রিটিশের কাছে ভিক্ষে চাইছে, আমাদের স্বাধীনতা দাও, আমাদের স্বাধীনতা দাও। ওরা বোঝে না এইভাবে ভিক্ষা দিয়ে ব্রিটিশরা, যারা ছলে চাতুরিতে ব্যবসা করার নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রূপে এদেশে এসে বণিকের মানদণ্ড রাজদণ্ড রূপে এদেশে শাসন সুপ্রশাসন দেওয়ার নামে শোষণের রাজনীতি শুরু করেছে, তারা আমাদেরকে এইভাবে স্বাধীনতা দেবে? কি করতে হবে? এখন এই পৃথিবীর সমস্ত স্বাধীন দেশগুলোর কাছ থেকে চিঠি পাঠিয়ে দিই না, আমরা স্বাধীন হয়ে গেছি, আমরা স্বাধীন হয়ে গেছি। তারপরেও যদি প্রশাসনের দিক দিয়ে অত্যাচার আসে, গুলি করে, তাহলে সেগুলি প্রথম আমার বুকে পড়ে। এটা স্বামীজি নিজে বলছেন। স্বামীজি 500 থেকে আসার পরে আপনারা জানেন, রোমারোলা বলছে একটা জাতি, ঘুমন্ত জাতি জেগে গিয়েছিল। 1897 সাল 14ই ফেব্রুয়ারি মাদ্রাজে তিনি কার্নালে 9 দিন রয়েছেন। সে দৃশ্যকে অনেকে নবরাত্র বলে বর্ণনা করে। এই পরাধীন জাতির এক নিঃস্ব সন্ন্যাসী দেশে ফিরে এসেছেন। কলম্বো থেকে আলমোড়া পর্যন্ত তার যে বক্তৃতার বিশাল ঐতিহাসিক বর্ণনা রয়েছে, সেগুলো সব খুঁজে পাওয়া যাবে। একটার পর একটা তাকে যেভাবে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, গুডউইল বলছে এই মানুষটা যদি আর কিছুদিন এরকম সম্বর্ধনার বাজারে কাটায়, তাহলে অল্প দিনের মধ্যে মানুষটা মারা যাবে। দেশের মানুষ তাকে এত ভালোবাসে। কি করেছিল যে তাকে এত ভালোবাসে? কিন্তু তার স্বপ্ন কি ছিল? মাদ্রাজে 4টে বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন। 9ই ফেব্রুয়ারি আমার সমর নীতি, তারপরের 2টো বক্তৃতা আমাদের দেশের মহাপুরুষগণ, আমাদের পুরাণ এবং
উপনিষদ কেন্দ্রিক বেদ এবং পুরাণ, এই তিনটি চতুর্থ বক্তৃতাটি মারাত্মক বক্তৃতা 14ই ফেব্রুয়ারি। ভারতের ভবিষ্যৎ। কোনো হলে লোক ধারণের আর উচ্চ মানের টিকিটের ব্যবস্থা করা হয়েছে। যেমন সব আজকাল আমাদের কোনো অনুষ্ঠান হতে গেলে হলে যার ডিমান্ড থাকে তার একটু রেটটা বাড়িয়ে দেওয়া হয়, বাড়িয়ে দিয়েও টিকিট নিমেষে শেষ হয়ে যেত। 4 দিনের 4টে বক্তৃতা তারা লক্ষ্য করেছে। তারা বাধ্য হয়ে একটা সার্কাস ময়দানে লাস্ট বক্তৃতার ব্যবস্থা করলেন সামনে 14ই ফেব্রুয়ারি 1897। তার পরের দিনে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। 18 তারিখে কলকাতায় পৌঁছেছিলেন। এই বিবেকানন্দ সেই ভারতের ভবিষ্যৎ ওই বক্তৃতার মধ্যে কি বললেন? তিনি বলছেন, আমাদের আগামী 50 বছর দেশমাতৃকায় হচ্ছে আরাধ্য দেবীর রূপে পূজিত হোক। দেশমাতৃকার আরাধনা করো, তোমাদের আগামী 50 বছর ধরে সমস্ত দেবদেবী ঘুমিয়ে থাকো। দেশমাতৃকায় তোমাদের আরাধ্য দেবতা। নিবেদিতা পরে এই কথাটাকে লিখেছিলেন। দেশমাতৃকা শুধু আরাধ্য দেবী ছিলেন না, the queen of his adoration was his motherland. তার আরাধ্য দেবী ছিল বিবেকানন্দের এই দেশমাতৃকা। যে দেবীটা প্রথম ভারতবর্ষে এসে স্বামীজিকে একটু মজা করে বলতেন, ভালোবেসে বলতেন, লন্ডন থেকে এসেছেন, লন্ডনের শিক্ষা দীক্ষা, তিনি বলতেন ভারতবর্ষ খুব ভাগ্যবান, ব্রিটিশদের শাসনে তারা রয়েছে। তাদের শিক্ষা সুশাসন, তাদের শিক্ষার সাথে সাথে শুধু শাসন নয়, তাদের বুদ্ধিমত্তা ভারতবর্ষকে অনেক উন্নত করবে। যেমনভাবে ব্রিটিশ অন্যান্য দেশকে যেভাবে তারা শাসন করছে, তাই ভারতবর্ষ সেদিক দিয়ে অনেক তারা ধন্য যে ইংরেজকে তারা শাসক রূপে পেয়েছে। স্বামীজি গম্ভীরভাবে বলতেন, ভারতবর্ষের নগ্ন রূপটা এখনো দেখার সুযোগ তোমার হয়নি। দেশটা একবার ঘুরে এসো, তাহলে বুঝতে পারবে এদেশের নারীদের প্রতি কীভাবে অত্যাচার, দরিদ্রের প্রতি কীভাবে অত্যাচার, কৃষকদের প্রতি কীভাবে অত্যাচার, শিক্ষা খাতে কীভাবে দেশকে আস্তে আস্তে আমাদিকে শিক্ষার থেকে দূরে সরিয়ে দিচ্ছে তাদের আভিজাত্য বা তাদের ক্ষমতা সঠিকভাবে এই দেশের প্রতি চালাবে বলে। নিবেদিতা জগদীশচন্দ্র বসুর প্রতি অত্যাচার, প্রফুল্ল রায়ের প্রতি অত্যাচার, বিভিন্ন এইসব দৃশ্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত স্বামীজির সাথে ঘুরে এসে দেখে এসে পরে বলেছিলেন, ইংরেজ জাতি থেকে এখন মনে হয় পায়ের নিচে সাপের মতো শুয়ে রয়েছে, আমি তাকে পা দৌড়ে তাকে মেরে দিই। এই নিবেদিতা এই দেশকে স্বাধীন দেখতে চেয়েছিলেন। তার একটা অসাধারণ বই রয়েছে, ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ। আরেকটি তার সাথে বইটার নাম অবশ্যই উল্লেখ করতে হয়, সিভিক্স, আইডিয়াল অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনালিটি। এই দুটো বইয়ের মধ্যে ছোট্ট ছোট্ট ভারতবর্ষের জাতীয়তা প্রকাশ হয়েছে। তিনি এক জায়গায় লিখছেন, হে ভারতের জাতীয়তা, তুমি সুখে দুঃখে মানে অভিমানে তুমি আমার কাছে আত্মপ্রকাশ করো, শুধু আমাকে তোমার আপন করে নাও। এই জাতীয়তাকে তিনি দেবতার মতো, দেবীর মতো পূজা করতে দেশবাসীকে শিখিয়েছেন। নাগরিক চেতনা, নাগরিক ভাবনা নিবেদিতার জীবনে এই জাতীয়তা পরিপুষ্টতা লাভ করেছিল। আপনারা দেখবেন ওই সিভিক্স, আইডিয়াল ন্যাশনালিটির মধ্যে তিনি লিখছেন, আমার দৃঢ় বিশ্বাস এই দেশ, এই জাতি এক অখণ্ড তার সংস্কৃতি সভ্যতার উপরে দাঁড়িয়ে রয়েছে। সভ্যতা এবং সংস্কৃতির মধ্যেই ভারতবর্ষের ভাবিকালের অখণ্ডতা সুসংরক্ষিত হয়ে রয়েছে। আজকে ছোট ছোট এলাকা ভিত্তিক রাজারা, নবাবরা বা জমিদাররা
তাদের মধ্যে যে শক্তি লুকিয়ে রয়েছে, এদেশের মুনি ঋষিদের মধ্যে যে শক্তি বাগ্ময় হয়ে রয়েছে, বেদ উপনিষদের মধ্যে যে শক্তি চির প্রকাশিত হয়ে রয়েছে, মনীষী এবং পণ্ডিতদের মধ্যে, বিদ্বান শিক্ষকদের মধ্যে যে শক্তির উন্মেষ ঘটেছে, সে শক্তি আজ আমার কাছে তথা ভারতীয়দের কাছে জাতীয়তা রূপে আত্মপ্রকাশ করেছে। এটা আমার বিশ্বাস এবং করবে। এতখানি আত্মবিশ্বাস তিনি প্রবোধ পাল। নিবেদিতা তৈরি 3টে সংস্থা খুব কাছ থেকে তিনি অনুশীলন সমিতির সাথে তিনি যুক্ত ছিলেন। বিবেকানন্দ সোসাইটি, বিবেকানন্দ বোর্ডিং হাউস, এসব যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য এগুলো তৈরি করেছিলেন। বিশেষ করে বিবেকানন্দ বোর্ডিং হাউস চোরবাজার অঞ্চল, মহাজিৎ যাদবের পেছনের দিকে নিবেদিতা মাঝে মধ্যে দেখতে যেতেন সেখানে ছেলেরা বোর্ডিং হাউসে কীরকম রয়েছে। সেখানে প্রভু পালকে তিনি বলছেন, কি করছো তোমরা? দেশটার এই অবস্থা তোমরা বুঝতে পারছো না? I would request you, you all are required first you know your motherland, you know your mother Bharatbharsh. I would request you, I would advise you, you go round her, you know her people, you know her literature, you know her tradition, you know her customs, you respect her as your father's mother. দেশমাতৃকা সম্পর্কে বলছেন, এই দেশকে ভালোবাসো মা বাবার মতো, as your father mother, and worship her, তাকে পূজা করো। দেশমাতৃকাকে পুজো করার একদম স্বামীজি যে ভাষায় কথা বলছে সেটা নিবেদিতা বলছেন। আপনারা জানেন যে জানি না, স্বামী বিবেকানন্দ 1902 খ্রিস্টাব্দে যখন শহীদ যায় 4 জুলাই, প্রথম স্মরণ সভাটা হয় সাউথ কলকাতায় ভবানীপুর অঞ্চলে সাউথ সুপারম্যান স্কুলে। দ্যাট ওয়াজ 12 জুলাই 1902। সেখানে সদ্য মাত্র 8 দিন আগে তার পাহাড় প্রমাণ, তার গুরু তার জীবন থেকে নির্বাপিত হয়ে গেছে। কীরকম শোকাচ্ছন্ন হয়ে থাকা উচিত সেটা আমরা যদি একটু কল্পনা করি তাতেই অনুভব করতে পারবো। সেই সময় নিবেদিতাকে আহ্বান করলো তার প্রথম স্মরণসভা, তার গুরু সাউথ সুপারম্যান স্কুল, তাকে সেই স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে ইনভাইট করা হলো। বক্তব্যের বিষয় ন্যাশনাল সিগনিফিকেন্স অফ স্বামী বিবেকানন্দ's লাইফ অ্যান্ড টিচিং। বক্তা নিবেদিতা, সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুর। দত্ত ইউনিভার্সিটি একজন সাদা চামড়ার মহিলা বক্তৃতা দিচ্ছেন। ব্রিটিশ শাসন, কলকাতা তার রাজধানী, তার অনেক পরিচিতি, তারা সকলে নিবেদিতার বক্তৃতা শোনার জন্য ছুটে আসছে। ওই রকম কলকাতার একটা সম্ভ্রান্ত জায়গা ভবানীপুর অঞ্চল। নিবেদিতা এমন আগুন জ্বালা একটা বক্তৃতা দিলেন, সেখানে রবীন্দ্রনাথ কিন্তু অবাক হয়ে গেলেন। এই দেশটার প্রতি কি ভালোবাসা! তার গুরু দেশকে, এই দেশে জন্মেছে বলে, এই দেশকে ভালোবেসেছেন বলে, এই দেশের তিনি ভালো চাইতেন বলে সেগুলো পুরোপুরি এ যেন অ্যাডাপ্ট করে নিয়েছে। আমার তো মনে হতো এবং মনে হয়, যাকে দেখে, যাকে সামনে রেখেছে, তার দেশ ছেড়ে, তার আত্মীয় ছেড়ে, তার আত্মীয় পরিজন, ধর্ম, তার দেশ সব কিছু ছেড়ে
এদেশে চলে এসে সে বোধহয় এইবার সে ব্যাক করবে তার নিজের দেশে। নিবেদিতা বক্তৃতা যখন বসলেন, তার চোখ মুখ লাল হয়ে গেছে। রবীন্দ্রনাথ তাকে জিজ্ঞাসা করলেন, হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান অফ অ্যাকশন, হোয়াট ইউ ডু, whether you go back to your homeland or you stay here? তুমি কি এখানে থাকবে না তুমি তোমার দেশে ফিরে যাবে? নিবেদিতা একটি মিনিটও সময় অপব্যবহার না করে সরাসরি একদম সজোরে রবীন্দ্রনাথকে বুঝিয়ে দিলেন, মাই টাস্ক ইজ অ্যাওয়েক দ্য নেশন, দ্যাট টাস্ক হ্যাজ বিন গিভেন বাই গুরু। আমার গুরু আমাকে যে দায়িত্বটা দিয়েছেন সেই দায়িত্বটা পালন করাই আমার এখন আমার সামনে কাজ। এই জাতিটাকে চালাতে হবে, এই দায়িত্ব আমাকে আমার গুরু দিয়ে গেছেন। রবীন্দ্রনাথ অবাক হয়ে গেছিলেন। সত্যি নিবেদিতা 1902 খ্রিস্টাব্দের জুলাই মাসের 27 তারিখ হিন্দু পত্রিকাতে আর একটা রক্তঝরা সংগ্রামী বক্তৃতা দেশকে জাগাবার, যুব সমাজকে জাগাবার জন্য দিয়ে বেরিয়ে পড়লেন সদানন্দকে নিয়ে। তার আগে 29শে জুলাই বিদ্যাসাগরের প্রয়াণ দিবস। বিদ্যাসাগরের প্রতি তার গুরুর যেমন শ্রদ্ধা ছিল তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে নিবেদিতা বেরিয়ে পড়লেন। প্রথমে চলে গেলেন বম্বেতে। বম্বে পরপর গেইটি হলে 4টে লেকচার। গেইটি হল সেই জন্য আজ বিখ্যাত হয়ে রয়েছে। প্রথম বক্তৃতা, Why I have taken the Hinduism. দ্বিতীয় বক্তৃতা, ইউনিটি অফ এশিয়া। তৃতীয় বক্তৃতা, ইউনিটি অফ ইন্ডিয়া। ফোর্থ বক্তৃতা, ন্যাশনাল সিগনিফিকেন্স অফ স্বামী বিবেকানন্দের টিচিং অ্যান্ড লাইফ। ফলে লোক ধরে না। ওখান থেকে চলে গেলেন নাগপুর, পুনে, বরোদা। বরোদাতে গিয়ে সেই ঋষি অরবিন্দ, যাকে হাত ধরে ন্যাশনাল স্কুল থেকে, ন্যাশনাল এডুকেশন সোসাইটি থেকে টেনে নিয়ে এসে গাইকোয়াড়ে তিনি মন্ত্রিসভা বলুন বা তার সাম্রাজ্য বলুন সেখানে দায়িত্ব পালন করছিলেন। স্বামী বিবেকানন্দ যে বছর পাশ্চাত্য চিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন সেই বছর অরবিন্দ দেশে ফিরেছিলেন। 1872 খ্রিস্টাব্দে যার জন্ম, সেই ঋষি অরবিন্দ পাশ্চাত্যে বেশ কিছু 13 বছর, প্রায় 13 কি 14 15 বছর কাটিয়েছেন। 18 সালে গেছেন, 8 বছর বয়সে চলে গেছিলেন তিনি পাশ্চাত্যে। 13-14 বছর কাটিয়েছেন। সেই অরবিন্দ বিবেকানন্দের পাশ্চাত্য দিকে ফিরে আসাকে তিনি বলেছিলেন, যার গুরু যার সম্পর্কে বলতেন 2 হাতে করে পৃথিবীটাকে বদলে দিতে পারে, সেই বিবেকানন্দের পাশ্চাত্যে যাত্রা দেশকে জাগরণের ক্ষেত্রে it is the only visible sign to the earth. It is the only visible sign to the earth that India is awakening, not only to survive but to conquer. ভারতবর্ষ জেগেছে বেঁচে থাকার জন্য নয়, জয় করার জন্য। এই অরবিন্দকে তিনি টেনে নিয়ে এলেন বিবেকানন্দের আদর্শে, দেশ সেবার জন্য বাংলার বিপ্লবে তাকে যুক্ত করলেন। নাগপুরে কাটালেন। নাগপুর থেকে পুনে, পুনে থেকে একটা ঘটনা ঘটল। স্বামীজি যখন পাশ্চাত্য থেকে ফিরেছিলেন 1897 সালে, স্বামীজির তীর্থ নৃত্য ভাষণ মাদ্রাজে এবং দেশটা জেগেছে বিপ্লবে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য। কেউ তখন এলাকা ভিত্তিক যে সমস্ত রাজারা, নবাবরা, তাদের মধ্যে স্বামীজি যে জাতীয়তার সঞ্চার করেছিলেন। নিবেদিতা বলছেন, স্বামীজি একটা কথা বারবার বলতেন যে দেশবন্ধু চিত্তরঞ্জন বলতেন জাতি গঠনের কথা। বলতেন আমার গুরু বলতেন এই জাতিটা গঠনটা হবে কি করে? জাতি গঠনের জন্য এই মানুষগুলো দরকার। ম্যান মেকিং ইজ মাই মিশন। স্বামীজি বারবার বলতেন ম্যান মেকিং ইজ মাই মিশন। কিন্তু শুধু কি ম্যান মেকিং ইজ মাই মিশন? শুধু মানুষ তৈরি হয়ে যাবে? কিরকম মানুষ? নিবেদিতা বলছেন স্বামীজি যে শব্দটা বারবার ব্যবহার করতেন ম্যান মেকিং ইজ মাই মিশন, ওর মাঝে একটা শব্দ হিডেন থাকতো। এই হিডেন শব্দটা হচ্ছে ন্যাশনাল ম্যান মেকিং।
জাতীয় মানুষ তৈরি করতে হবে, যাদের জাতির প্রতি শ্রদ্ধা থাকবে। বললেন একটা ভূখণ্ডের জাতীয়তা কিভাবে তৈরি হয়। এই যে এলাকায় আমরা যেভাবে বসে রয়েছি এতগুলি মানুষ, এই বাড়ির জন্য, এই আদর্শের জন্য, এই সংস্থার জন্য, আমরা একভাবে, এক চিন্তায়, এক ভাবনায় সবাই যদি উদ্বেলিত হই, উদ্ভাসিত হই, আমরা যদি ঝাঁপিয়ে পড়ি, সেই জায়গাটা রক্ষিত হবে, সেই আদর্শটা রক্ষিত হবে, সেই ভাবটা সংগঠিত হবে। এটা কি বলছে ওই এক একটি ভূখণ্ডের ক্ষেত্রে নিবেদিতার জাতীয়তার সংজ্ঞা দিতে গিয়ে এই শব্দগুলি ব্যবহার করছে, যে একটি এলাকা, একটি ভূখণ্ডকে জাতীয়তার আবদ্ধতায় আবদ্ধিত হতে গেলে তার সেই এলাকার মানুষগুলিকে এক চিন্তায়, এক ভাবনায়, একভাবে সেই জায়গাটির উন্নতির কথা ভাবতে হবে, চিন্তা করতে হবে। তাহলেই কিন্তু তারা সঠিকভাবে সেটার প্রতি তাদের দেশাত্মবোধ, জাতীয়তাবোধ জাগ্রত হবে। ওই পুনে অঞ্চলের কথা থেকে এখানে চলে গেছিলাম। পুনে অঞ্চলে দামোদর চাপেকর, বালকৃষ্ণ চাপেকর, বাসুদেব চাপেকর, হরিহর চাপেকর এবং গালিকা দেবীর 3 পুত্র ছিল। তারা রান্ডে সাহেবকে প্লেগে সেবা করা বা বিদেশ থেকে যে সমস্ত অর্থ আসত, প্লেগে তখন দেশটা চতুর্দিকে আক্রান্ত হয়েছে, ভারতবর্ষে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। সেই পুনে অঞ্চলে রান্ডে সাহেব এবং তার সেক্রেটারি আয়েস্ট, তারা সেখানে প্লেগের সেবার জন্য দায়িত্ব পেয়েছেন। বিদেশ থেকে, লন্ডন থেকে পর্যন্ত ইনস্ট্রাকশন এসেছে প্লেগ ভালোভাবে দমন করতে হবে। তোমরা কি জানো এই প্লেগটা ইন্ডিয়ানদের একটা পলিসি হতে পারে, ব্রিটিশদের মধ্যে প্লেগ ছড়িয়ে যাবে, তখন তারা ভয়ে লন্ডন পালিয়ে যাবে। সেই জন্য বোধহয় প্লেগটা ওরাই সৃষ্টি করেছে, নিজেরা অপরিষ্কার থেকে, নোংরা থেকে তারা এই প্লেগটাকে বাড়িয়ে দিয়েছে। যে কোনো প্লেগটাকে তোমরা অ্যারেস্ট করো, প্লেগটাকে যে কোনো চিকিৎসার মাধ্যমে, পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে তার জন্য যা টাকা লাগে ব্রিটিশ লন্ডন থেকে পাঠাবে। রান্ডে সাহেবের দায়িত্ব পড়েছিল ওই রকম ওখানে, কিন্তু সেই দায়িত্ব পালন না করে সেই বছর রানী ভিক্টোরিয়ার 60 বছর পূর্তি উপলক্ষে চতুর্দিকে আরেকটা সার্কুলার ছিল। সেই উৎসবে বেটে পড়লো ওই টাকাগুলো নিয়ে রান্ডে সাহেব আর আয়াস। সেইটা প্রথম পুনে অঞ্চলে এই জাগরণটা তৈরি হলো। ওই হরিহর চাপেকর এবং গালিকা দেবীর সন্তান দামোদর চাপেকর বড় ছেলে এবং বিনায়ক রানাডে, তারা রান্ডে সাহেবকে গুলি করে মারল 22শে জুন 1897। 1 জুলাই মারা গেল রান্ডে সাহেব। অ্যারেস্ট হয়ে গেল দামোদর চাপেকর, বিনায়ক রানাডে। যারা তাকে ধরিয়ে দিয়েছিল, ভারতবর্ষে শত্রুর অভাব নেই, দেশ বিদ্বেষী মানুষের অভাব নেই, যারা দেশের প্রতি এরকম বাজে কাজ করতে পারে, দাবি ভাতৃদ্বয়, ওই তাদেরকে আবার পুরস্কার দেওয়ার নামে পুলিশ সেজে পৌঁছে গিয়েছিল দামোদর চাপেকরের বাকি 2 ভাই বালকৃষ্ণ আর বাসুদেব। তারা গিয়ে পুলিশ সেজে ওই দাবি ভাতৃদ্বয়কে গুলি করে মারে। ফলে 3 ভাইয়েরই ফাঁসি অবসম্ভাবী, যা হওয়ার তাই হলো। 1898 17 এপ্রিল ফাঁসি হয়ে গেল দামোদর চাপেকর। 1899 8ই মে বালকৃষ্ণ চাপেকরের ফাঁসি হয়ে গেল। যথাক্রমে 10ই এবং 11ই মে বিনায়ক রানাডে এবং ছোট ভাই বালকৃষ্ণ বাসুদেব চাপেকরের ফাঁসি হয়ে গেল। একটা পরিবারের 3টি সন্তান, হরিহর চাপেকর এবং গালিকা দেবীর 3টি সন্তানই মাতৃ ভূমির সেবায় শৃঙ্খল মোচনের জন্য, দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য চলে গেল ফাঁসির দড়িতে। পুনে অঞ্চল থেকে নিবেদিতা জানতে পারে নাগপুর হয়ে, যখন জানতে পেরেছিলেন কে এই মহিলা যিনিতে চিন্তায় স্বগর্ভে দেশমাতৃকার শৃঙ্খলের জন্য 3টি ছেলেকেই ফাঁসির দড়িতে এগিয়ে দিতে পারে, সেই মায়ের প্রতি একটু সমব্যথী হওয়া উচিত, তার কাছে কি সমবেদনা জানা উচিত। নিবেদিতা চলে গিয়েছিলেন সেই গালিকা দেবীর বাড়িতে। গালিকা দেবীর দ্বারে গিয়ে যখন পৌঁছালেন, ব্রিটিশ
রক্তে লালিত পালিত নিবেদিতা আয়ারল্যান্ডের মেয়েটি শিক্ষা দীক্ষায় বড় হয়েছে লন্ডনে। তিনি নিবেদিতাকে দেখে রাগ হলো, এ তো সাদা চামড়ার মানুষ, এদের দেশের মানুষের তো আমার 3 ছেলেকে ফাঁসি দড়িতে ঝুলিয়েছে। নিবেদিতা এসেছেন, নিবেদিতা ভারতবর্ষের জন্য কাজ করছেন, স্বাধীনতার জন্য কাজ করছেন, দেশের দেশাত্মবোধক কাজে তিনি যুক্ত। এসব দাঁড়িয়ে তিনি শুনেছেন, শুনে 3 ছেলেকে কিভাবে আপনি রত্ন গর্ভা, আপনি কিভাবে 3 ছেলেকে দেশমাতৃকার জন্য আগিয়ে দিলেন। নিবেদিতার সামনে দপ্তরের ভাষায় দাঁড়িকা দেবী সেদিন বললেন, আমি রত্নগর্ভা কিনা জানি না, এই দেশমাতৃকা রত্নগর্ভা বলেই আমার যদি আরো সন্তান থাকতো তাদেরও আমি আগিয়ে দিলাম বা আগিয়ে দিতাম দেশমাতৃকার শৃঙ্খলের জন্য। ভারতবর্ষের সমস্ত মায়েদের আমি অনুরোধ করি তারা যেন তাদের সন্তানদের এই দেশমাতৃকার বৃহত্তর মাতৃ প্রতি সঠিক শ্রদ্ধা জ্ঞাপনে তারা এগিয়ে যায়। নিবেদিতা অবাক হয়ে তার চোখের জল সমব্যথী হতে গিয়েছিলেন, কিন্তু নিজের চোখের জল এমনভাবে ঝরতে শুরু করলো, সেই দাঁড়িকা দেবী নিবেদিতার চোখের জল মুছিয়ে দিয়েছিলেন সেদিনে। নিবেদিতা 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনে দার্জিলিংয়ে চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে যে বক্তব্য রেখেছেন, সে বক্তব্য আজও দেশের বাঙালি যুব সমাজকে লজ্জায়। যতদিন না এই যুব সমাজ ব্রিটিশ নামক জাতিটাকে এই দেশ থেকে দাঁড়াতে পারবে, ততদিন তারা মাথা উঁচু করে দাঁড়াবার মতো তাদের শীত দাঁড়া থাকবে না। তারা ব্রিটিশদের বিরুদ্ধে যেন দেশ মাতৃকাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। আমার দৃঢ় বিশ্বাস তারা সেই কাজে সফল হবে। সময়টা বড় বেমান, খুব তাড়াতাড়ি 45 মিনিট চলে গেল। কতটুকু আলোচনা করলাম আমি জানি না, করবার যে পরিকল্পনা ছিল এটা একদিনের বক্তব্য নয়, যদিও যেটা দিয়ে আপনাদের নিবেদিতার একটা দিকে অবশ্যই জানানো দরকার। শুধু জাতীয় পতাকা, জাতীয় প্রতীক শুধু নয়, নিবেদিতা প্রত্যেকটি মানুষকে যেভাবে উদ্বুদ্ধ করেছেন। আপনারা ক্ষুদিরামের ফাঁসি এই মাসেই 11ই আগস্ট 1908 খ্রিস্টাব্দে হয়েছিল, আপনারা জানেন। হেমচন্দ্র ঘোষ, আপনারা তার নাম শুনেছেন হয়তো, বিপ্লবী হেমচন্দ্র ঘোষ, যাকে বর্দা বলা হতো, যাকে বিনয় বাদল দীনেশের গুরু বলা হতো, সেই হেমচন্দ্র ঘোষ ঢাকাতে 1901 খ্রিস্টাব্দে 19শে মার্চ থেকে 1লা এপ্রিল পর্যন্ত স্বামীজি ঢাকাতে ছিলেন। ফরাসগঞ্জে মোহিনীমোহন দাসের বাড়িতে থাকতেন সদানন্দকে নিয়ে। হেমচন্দ্র ঘোষ তার বন্ধু বান্ধব নিয়ে, বিশেষ করে 3 জন, শিরিশচন্দ্র পাল, মোহাম্মদ আলিমউদ্দিন, আরও 3-4 জন ছিলেন। তাদেরকে নিয়ে ঢাকাতে পরপর বক্তৃতাগুলো শুনে এত উদ্বুদ্ধ হয়েছিলেন, রক্ত গরম হয়ে গেছে। সেই হেমচন্দ্র ঘোষ বিশেষ করে 2টো বক্তৃতা প্রগট ময়দানে 30শে মার্চ আর 31শে মার্চ জগন্নাথ কলেজে, স্বামীজির 2টো বক্তৃতা এত আলোড়ন সৃষ্টি করলো। সেই আলোড়নে হেমচন্দ্র ঘোষ সামনে থেকে বিবেকানন্দকে দেখা, তার কাছ থেকে তার মুখ থেকে কিছু কথা শোনার জন্য আগ্রহ প্রকাশ করে পৌঁছে গিয়েছিলেন ফরাসগঞ্জে, যে বাড়িতে তিনি ছিলেন, মোহিনীমোহন দাসের বাড়িতে। সদানন্দের অনুমতি দিয়ে স্বামীজির কাছে যখন তারা পৌঁছালেন, যুবক 6টি যুবক, স্বামীজি তাদের দিকে তাকিয়ে বললেন, কি চাও তোমরা? হেমচন্দ্র ঘোষ বললেন, আপনার জ্বালাময়ী বাণী শুনে আমরা নিজেরা তো উদ্বুদ্ধ, কিন্তু স্বামীজি পাশ্চাত্যের মানুষকে যেভাবে উদ্বুদ্ধ করেছেন ভারতীয় সংস্কৃতি আধ্যাত্মিকতায়, সেই ধর্মের কথা আপনার কাছে কিছু শুনতে চাই। সেই সুযোগ তো আমাদের ঘটেনি, পাশ্চাত্যে যা ঘটেছে বিপ্লব চিকাগোতে, আপনার মুখ থেকে ধর্মের কথা কিছু শুনতে চাই। স্বামীজি বললেন, পরাধীন জাতির কোনো ধর্ম হতে পারে, তাদের একমাত্র ধর্ম তাদের
দেশকে স্বাধীন করা। দেশমাতৃকা, তোমার মা যদি বিদেশি শত্রুদের দ্বারা তাদের মায়ের বুকের উপরে বসে অত্যাচার করতে দেখতে তোমরা কি চুপ করে বসে থাকতে? তাই তোমাদের বলছি, তোমাদের একমাত্র কাজ এই দেশমাতৃকার শৃঙ্খল মোচনে যা করার তাই করার জন্য এগিয়ে আসতে হবে। হেমচন্দ্র ঘোষ বলছেন, চোখ মুখ স্বামীজি লাল হয়ে গেছিল দেখেছিলাম, আর পেছনে হাঁটিনি। ঢাকাতেই তৈরি করেছিলাম মুক্তি সংঘ, যেটা পরবর্তীকালে অনুশীলন সমিতি, বিভি, বেঙ্গল ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন, এইসব এর মধ্যে যুক্ত হয়ে গেছিলাম। নেতাজির সাথে আমার আলাপ হয়েছিল, নেতাজির সাথে আমার অনেক সক্ষতা ছিল। স্বামী বিবেকানন্দের সাথে মাত্র 13 দিনের আলাপ, 19 মার্চ থেকে 1 এপ্রিল 1901 খ্রিস্টাব্দে। কিন্তু নেতাজির সাথে এবং স্বামী বিবেকানন্দের মানস কন্যা নিবেদিতার কাছ থেকে স্বামীজির সমস্ত ভারতবর্ষের দেশাত্মক বোধের চিন্তা আমাদেরকে গ্রাস করে নিয়েছিল। নিবেদিতা শুধু নিবেদিতা সেই কাজটা করেছিলেন। বিবেকানন্দের সমস্ত কাজ তিনি আমাদের সামনে এগিয়ে নিয়ে এসেছিলেন। শুধু তাই নয়, হেমচন্দ্র ঘোষ বলছেন, নেতাজি সুভাষচন্দ্র নিজে আমায় বলেছেন, আমি ভারতবর্ষকে জেনেছি বিবেকানন্দকে পড়ে, বিবেকানন্দকে জেনেছি নিবেদিতা লেখায়। হেমচন্দ্র ঘোষ তার একটা অসাধারণ লেখা রয়েছে। আপনারা যদি যারা এই ভাব জগতের সাথে পরিচিত, যারা বিভিন্ন সাহিত্যের সাথে যুক্ত, যারা, 3টে অথেন্টিক বই অনেকদিন আগে প্রকাশিত হয়েছিল। একটা হচ্ছে চিন্তানায়ক বিবেকানন্দ, শতরূপী সারদা, আর হচ্ছে বিশ্ব চেতনায় শ্রীরামকৃষ্ণ। এই যেটা চিন্তানায়ক বিবেকানন্দ, শেষের দিকে হেমচন্দ্র ঘোষের একটা অসাধারণ লেখা রয়েছে, আর্টিকেল রয়েছে। সেখানে তিনি বলছেন, উই ওয়ার দ্য প্রোডাক্ট অফ স্বামী বিবেকানন্দের ইনফ্লুয়েন্স অ্যান্ড হিজ লাইফ। বিবেকানন্দের জীবন থেকে আমরা তৈরি হয়েছি। উই আর দ্য প্রোডাক্ট অফ স্বামী বিবেকানন্দের ইনফ্লুয়েন্স। হি ওয়াজ দ্য ইনকার্নেশন অফ ইন্ডিয়ান ন্যাশনালিটি। জাতীয়তার মূর্ত প্রতীক স্বামী বিবেকানন্দ ছিলেন। আর নিবেদিতা কি করেছিলেন? নিবেদিতার সাথে আমার সম্পর্কে আমি তার কাছ থেকে কি পেয়েছিলাম সেটা আমি সঠিক ভাষায় বর্ণনা করতে পারবো না, তবে এটা বলতে পারি, আমরা মহাদেবকে দেখেছি, সাগর থেকে উত্থিত যে গরল, সেটা আর কেউ ধারণ করার ক্ষমতা রাখতে পারেনি। সমস্ত দেবতাদের মধ্যে মহাদেবই ছিলেন ওই সাগর থেকে উত্থিত গরলকে ধারণ করার জন্য। আমাদের এই দেশপ্রেমের ফায়ার, যেটা বিবেকানন্দের মুখ থেকে বজ্রবাণীর মতো অগ্নিময় বাণী স্বামী বিবেকানন্দের মুখ থেকে উচ্চারিত হয়েছিল, প্রকাশিত হয়েছিল, সেটাকে ধারণ করার মতো কোনো যুব সমাজের প্রতিনিধি এগিয়ে এসে সেটাকে সম্পূর্ণভাবে নিজের জীবনে গ্রহণ করার মতো কাউকে আপনারা পাবেন না। নিবেদিতা সেই মহাদেবের মতো দেশাত্মবোধের ফায়ার, দেশপ্রেমের ফায়ার বিবেকানন্দের, সেটা তিনি মহাদেবের মতো গ্রহণ করেছিলেন এবং ভগীরথের মতো সেই জ্বালাময়ী বাণীকে ভারতবর্ষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্যই জীবনপাত করে গেছেন ভগিনী নিবেদিতা। হেমচন্দ্র ঘোষের কথা বলছিলেন প্রথম ধরে, শেষ করব ব্রজেন্দ্রলাল শীলের কথাটাই। তিনি বলছেন, আমার মনে হয় নিবেদিতা হচ্ছে নিবেদিতা হচ্ছেন বিবেকানন্দের উপসংহার, বিশেষ করে ভারতবর্ষের জাতীয়তার উন্মেষে। যখন গান্ধীজি এসেছিল তখন এই কথা বলেছিলেন, এ হাত আর কারো পায়ে যাবে না। এমন একজন মানুষের পদস্পর্শ করেছিলাম, সেই হাত আর কারো কাছে যাবে না, আর কারো হাত স্পর্শ করতে পারে না। অথচ যার সম্পর্কে যাকে দেখেই কথা বলেছিলেন, সেই গান্ধীজিও ততখানি সম্মান করতেন বিবেকানন্দকে
যদি আমরা ফিরে যাই 1921 খ্রিস্টাব্দের 6ই ফেব্রুয়ারি বেলুড় মঠে স্বামীজির জন্মতিথির দিনে ওই গান্ধীজি বক্তৃতা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমার যে ভারত প্রেম, আমার যে ভারতবর্ষের প্রতি ভালোবাসা, ভারতবর্ষের প্রতি শ্রদ্ধা, দেশপ্রেম, বিবেকানন্দের রচনা বলে আমি পড়েছি বলি, যতবার পড়েছি তত সহস্র গুণ এই দেশের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেছে। তোমরা যারা আজকে এই পূর্ণভূমিতে এসেছো, তারা অন্তত এখান থেকে খালি হাতে ফিরে যেও না। তার জীবন থেকে এমন কিছু নিয়ে যাও যেটা তোমাদেরকে সমৃদ্ধ করবে, এই দেশকে সমৃদ্ধ করবে। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে। আমি হয়তো নিবেদিতার স্বাধীনতা সংগ্রামে যে ইতিহাসে তার অংশগ্রহণ, তার যে প্রয়াস, যে স্বাধীন দেশের আমরা নাগরিক বলে গর্ব অনুভব করছি, তার হয়তো প্রমাণভাবে বলে উঠতে পারিনি বা প্রমাণ করতে বলে উঠতে পারিনি। যদি অবকাশ আসে, আবার এরপরে যখন আসার ম্যাচ করবে আমার ডেট এবং আপনাদের এখানকার ডেট, তখন অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেই ইতিহাসে পৌঁছে দিতে। সকলে ভালো থাকবেন। ওম অসত অসৎ গময়, তমসৌ মা জ্যোতির্গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।